তিনটা গাড়ি এবং কাব্য এবং শিশিরের বাইক নিয়ে সবাই রওনা হলো নেভালের উদ্দেশ্যে। মাহারিন আজ অনেক খুশি, বহুদিন পর সবাইকে নিয়ে আবারও ঘুরতে বেরিয়েছে বলে। একই গাড়িতে তানিয়া, ইতি, মাহারিন, আলো এবং ড্রাইভিং সিটে মাসফি। অন্য গাড়িতে কাব্য, মেঘালয় সহ বাকিরা আসছে। তানিয়া খুব স্বাভাবিকভাবে কথা বলছে সবার সঙ্গে। ইতি আলোর পাশে বসে গুটুর গুটুর আলাপ করছে। দক্ষিণ খুলশি থেকে গাড়ি বের হয়ে জিএসসির মোড় ধরে শহরের পথে নেমে আসে। সেখান থেকে নিউ মার্কেট এলাকা পার হয়ে বন্দরটোল রোড ধরে সোজা এগোলেই এয়ারপোর্ট রোডে উঠে যায়। এয়ারপোর্ট রোড ধরে সোজাসুজি পতেঙ্গা সৈকতে, পতেঙ্গা সৈকত থেকে সোজা এয়ারপোর্ট রোড ধরে এগোতে হবে। কিছু দূর গেলে ডান পাশে নেভাল এরিয়া, বিএন নেভাল বেস পড়ে। কর্ণফুলী এবং বঙ্গোপসাগরের মোহনা চট্টগ্রামে নেভাল নামে পরিচিত। পতেঙ্গা সমুদ্র সৈকতের পূর্বে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই স্পটটি চট্টগ্রামবাসীদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। একটু সময় পেলে সবাই বন্ধু বান্ধব বা পরিবার পরিজন নিয়ে ঘুরতে চলে যায় নেভাল। শহরের যান্ত্রিকতা মুক্ত নির্মল পরিবেশে নদীর পাড়ে বসে মুক্ত শীতল হাওয়া যেন দূর করে দেয় বহুদিনের জমানো ক্লান্তি। নেভালে পৌঁছাতে সবাই যার যার মতো করে ভাগ হয়ে ঘুরতে লাগলো। ইতি, আলো, মাহিনের হাত ধরে দাঁড়িয়েছিল। মেঘালয় এবং কাব্য এখনও আসেনি বিধায় তারা তিনজন অপেক্ষা করছিল। 5 মিনিটের মধ্যে মেঘালয় এবং কাব্য চলে আসে। মেঘালয় হেলমেট খুলে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বাইক থেকে নেমে সোজা এগিয়ে যায় আলো এবং তার মায়ের দিকে। মাহারিন মেঘালয়কে দেখে বলল, কত বছর পর এলাম রে, আগের থেকে বেশ উন্নত হয়েছে। মাহারিনের চোখে মুখে মুগ্ধতা ছেয়ে যায়। মেঘালয় মাহারিনের পাশে দাঁড়িয়ে থাকা আলোর দিকে তাকালো। আলো অস্তমিত সূর্যটার দিকে তাকিয়েছিল। হুট করে তার মনে হলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে। আলো তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় মুচকি হেসে ফেলল। মেঘালয়ের হাসি দেখে আলো বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। কেন যে হাসলো মানুষটা কে জানে। সবাই মিলে সূর্য ডোবার দৃশ্য দেখল। ধীরে ধীরে লোকজনের আনাগোনা বাড়তে শুরু করলো। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল সি ফুড খাবে। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে একসঙ্গে সি ফুড খেলো। আনন্দ হই হুল্লোড়ে তারপর সবাই নস্টালজিয়া ফেলে আসা দিনগুলোর কথা ভেবে মন কেমন করে উঠল সবার। সৈকতের এপারে জাহাজ আর ওপারে শিল্প কারখানার আলোতে সন্ধ্যায় আরও মায়াবী হয়ে ওঠে নেভাল। মেঘালয় একা দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। আলো সবার আড্ডা থেকে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে যায় মেঘালয়ের কাছে। আলো মেঘালয়ের পাশে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। মেঘালয় আলোর উপস্থিতি টের পায়, কিন্তু ভান করে যেন আলো এক সময় তাকে ডাক দেয় নিজ থেকে। কিন্তু আলো সে যেন মেঘালয়ের সামনে এলে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। মানুষটার সঙ্গে সহজ হবার অনেক চেষ্টা সে নিজ থেকেই করছে, কিন্তু পারছে না। অথচ মেঘালয়ের আচরণ দেখলে মনে হয় সে আলোর কত জন্মের পরিচিত। আলো নীরবতা দেখে মেঘালয় নিজের মৌনতা ভেঙে বলল, কিছু বলবে? আপনার কাছে শুধু কিছু বলতে আসি, কোনো কারণ ছাড়াও তো আসতে পারি। আলোর কথা শুনে মেঘালয় হেসে ফেলল। আলোর বাম হাত ধরে বেশ কাছাকাছি দাঁড় করিয়ে আলোর মুখের দিকে তাকিয়ে বলল, কারণে অকারণে আমার পাশে এসে দাঁড়ানোর ইচ্ছা, অনুভূতি তোমার মাঝে এখনও তৈরি হয়নি। যেদিন তৈরি হবে সেদিন নিজেই টের পাবে। মেঘালয়ের কথা শুনে বোকা আলো বোকার মতো তাকিয়ে রইল। মনের কৌতূহল মেটাতে মেঘালয়কে প্রশ্ন করে বসল, কারণ অকারণে একজনের কাছে একজন কেন যাবে ডাক্তার সাহেব? কারণ তার উপস্থিতি ভালো লাগবে, তার পাশে বসে থাকলে নিজেকে খুশি লাগবে, তার সকল কথা শুনতে ভালো লাগবে, তার সুখে সুখ আবার তার দুঃখে দুঃখী মনে হবে নিজেকে। মেঘালয় অদূরে ভেসে থাকা ভাসমান জাহাজের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ইদানিং তারও তো এমন লাগে মেঘালয় আশেপাশে ঘুরতে, মেঘালয়ের কথা শুনতে। মেঘালয় যখন তার মায়ের জন্য কষ্ট পায় তখন তারও কষ্ট লাগে। যখন মেঘালয় হাসে তখন তারও হাসতে ইচ্ছে করে। কিন্তু কেন এমন অনুভব হয়? আলো মেঘালয়ের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে থাকে সেই জাহাজের দিকে। মেঘালয় রেলিংয়ের ওপরে রাখা আলোর হাতের ওপর নিজের হাত রেখে বলল, এই অনুভবের নাম কি জানো? আলো জানে এই অনুভবের নাম। বুকের ভেতরে হুট করে কি যেন লাফালাফি করছে। আলোর অস্থির লাগছে। মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর শুকনো গলায় বলল, ভালো লাগা। এই অনুভবের নাম ভালো লাগা। আলোর কাছ থেকে উত্তর শুনে মেঘালয় হেসে ফেলল। গুড, সবই জানো দেখছি। আলো মাথা নিচু করে ফেলল।
আলোর চোখ দুটো তখন মেঘালয় আর তার হাতের ওপর। ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে মেঘালয়ের ফর্সা হাতের নিচে চাপা পড়ে থাকা তার কৃষ্ণবর্ণের হাতখানা। মেঘালয় কত যত্ন করে ধরে রেখেছে। কখনো কারো প্রেমে পড়েছ মিসেস মেঘালয়? আলো মাথা উঁচু করে তাকালো মেঘালয়ের প্রশ্ন শুনে। দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দুই জোড়া চোখের শুভদৃষ্টি হলো। আলোর কৃষ্ণ কালো চোখের দিকে রইল তাকিয়ে মেঘালয়। আর আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজে চলেছে। মেঘালয়, এই তাড়াতাড়ি আয়, মাসফির ডাকে দুজন চট করে দূরে সরে গেল। ভীষণ লজ্জা পেল তারা। মেঘালয় চলো বলে আলোকে সঙ্গে নিয়ে পা বাড়ালো যেখানে সবাই একসঙ্গে জড়ো হয়েছে। সবাই বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবার কাব্য ঠিক করলো মেঘালয় এবং আলো কাব্যের বাইকে করে যাবে, বাকিরা আগের মতোই। কাব্যের কথা শুনে সবাই মুখ টিপে হাসছে। আলো মাথা নিচু করে রাখে। মাঝে মাঝে কাব্যকে সে চিনতেই পারে না, মেলাতে পারে না কোচিংয়ে দেখে আসা সেই রাগী কাব্য স্যারকে। মানুষটা পরিবারের সামনে অন্য এক মানুষ, ফ্রেন্ডলি টাইপ। একে একে 3টা কার আগে রওনা হলো। তারপর শিশিরের বাইকে করে কাব্য এবং ইতি। অবশেষে কাব্যের বাইকে মেঘালয় এবং আলো। এইবারই প্রথম দুইজনের বাইক রাইড। মেঘালয় বাইকে বসে আলোকে ইশারা করলো বাইকে এসে বসার জন্য। আলো বাইকের সামনে এসে মেঘালয়কে বলল, এর আগে আমি কখনো বাইকে উঠিনি, আমি পারবো না। আমার তো মনে হচ্ছে বাইক চলার সময় যে কোনো সময় আমি ছিটকে পড়ে যাব। এত কথা কেন বলো তুমি? কথাটি বলে মেঘালয় আলোর হাত ধরে কাছে টেনে এনে দাঁড় করালো। কিছু হবে না, আমাকে শক্ত করে ধরে বসো। আলো ভয়ে ভয়ে বাইকে উঠে বসলো। মেঘালয়ের কাঁধে হাত রাখলো। মেঘালয় তার কান থেকে হাতটা সরিয়ে এনে তার পেটের কাছে রেখে বলল, জড়িয়ে ধরো, পড়ে যাওয়ার চান্স 99% কমে যাবে। আলো ভরসা পেল। মেঘালয়কে এক হাত দিয়ে এক পাশে জড়িয়ে ধরতেই বাইক সাই করে ছুটতে শুরু করলো। আলো মেঘালয়ের পিঠের ওপর মাথা রাখলো। মেঘালয় আয়নায় দেখলো সেই দৃশ্যটুকু। হুট করে মন চাইল নিজেকে ঘুরিয়ে আলোকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরতে। মাসফি এবং তানিয়ার আগামীকাল ফিরে যাওয়ার দিন। মাসফি তানিয়াকে বারবার বলছে ছুটি বাড়ানোর কথা, কিন্তু তানিয়া নাছোড়বান্দা। সে বলছে ছুটি বাড়ানো সম্ভব নয়, ফিরে যেতে হবে। এদিকে মাসফির ফিরে যেতে ইচ্ছে করছে না। মায়ের জীবন নিয়ে যেখানে নিশ্চয়তা নেই, সেখানে সে ছেলে হয়ে কিভাবে মাকে এমন অবস্থায় রেখে ভিন দেশে যাবে। অবশেষে বহু চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিতে পেরেছে মাসফি। তানিয়া একাই ফিরে যাবে। মাসফি আরও কয়েকটা দিন থেকে তারপর ফিরে যাবে। জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন ঝোড় ঝামেলা ব্যস্ততা থাকবে, কিন্তু মা চলে গেলে মাকে কোথাও খুঁজে পাবে? কাব্য ইতিরাজ পোল্যান্ডের ফ্লাইট, এবার ফিরে যেতেই হবে। সকাল থেকেই মাহারিন কান্নাকাটি করছে। কাব্যকে তিনি কোনোভাবে ছাড়তে চাইছেন না। জীবনের অন্তিম সময়টুকুতে তিনি সবাইকে কাছে পেতে চাইছেন, কিন্তু প্রকাশ করে কাউকে এই কথা বলতে পারছেন না। কাব্যের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই ভেবেই মাহারিন নিজের বুকের ওপর পাথর চাপা দেয়, কিন্তু চোখকে তো আর বোঝাতে পারছে না। দুপুরের খাবার আজ কেউ খেতে পারল না। কেমন গুমোট পরিস্থিতি বিরাজ করছে বাড়িতে। বিদায়বেলায় মাহারিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল কাব্য। কাব্যের কান্না দেখে সবার চোখে অশ্রু টলমল করছে। মাহারিন কাব্যের মাথায় হাত বোলাতে বোলাতে বোঝাচ্ছেন, একদম কান্না করবি না, তুই ফিরে এসে দেখবি আমি সুস্থ হয়ে গেছি। মেঘালয় আমাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। মাহারিনের কথায় কারোর মনে শান্তি লাগছে না, কারণ মাহারিনের পরিণতি সম্পর্কে সবার ধারণা আছে। ইতি মাহারিনের হাত ধরে বিদায় নিল। একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যায় কাব্য এবং ইতি। মাহারিন আজ গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যতক্ষণ না অবধি কাব্যের গাড়ি অস্পষ্ট হচ্ছিল। মেঘালয় এসে মাহারিনকে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। পেছনে পেছনে মাসফি, তানিয়া এবং আলো আসে। মাহারিনকে নিজের ঘরে দিয়ে এসে নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে মেঘালয়। আলো মেঘালয়ের কাছে না গিয়ে মাহারিনের ঘরে গিয়ে বসে রইল। মাহারিনের নীরব কান্না আলোর ভালো লাগছিল না দেখতে, তবুও বসে রইল। পরদিন সকালে তানিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসে মাসফি। এরই মাঝে নতুন করে মাহারিনকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার আশা ভরসা কিছুই দিলেন না, তবে আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। দেখতে দেখতে আলোর এইচএসসি টেস্ট পরীক্ষা চলে এসেছে। পুতুল আলোকে কল দিয়ে জানালো পরীক্ষার ব্যাপারে। আলোর তো মাথায় হাত, কারণ বই খাতা সবই তার বাবার বাড়িতে।
আলো মাহারিনের সঙ্গে কথা বলে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি নিল। মাহারিন অনুমতি দিল। মাহারিন আফসার সাহেবকে কল করে আসতে বললেন। আফসার সাহেব ভর দুপুরে এলেন। মাহারিন বেশ আপ্যায়ন করলো আফসার সাহেবকে। আলোকে সঙ্গে নিয়ে রওনা হলেন আফসার সাহেব। এত কিছুর মাঝে আলোর একবারও মনে পড়ল না মেঘালয়কে এই ব্যাপারে কিছু জানানো উচিত। বাড়িতে গিয়ে আলো বেমালুম ভুলে গেল মেঘালয়ের কথা। পুরো দমে বইয়ের মাঝে নিজেকে ডুবিয়ে রাখলো। রাত 12টার দিকে আলোর মোবাইলে কল এলো। আলো মোবাইল হাতে নিতে দেখতে পেল মেঘালয়ের নাম। এবার মাথায় হাত দিয়ে নিজেকেই মনে মনে গালমন্দ করছে। না জানি মানুষটা তাকে কি ভাবছে। আকাশ কুসুম ভাবতে ভাবতেই কল রিসিভ করলো আলো। কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে বিষাদ মাখা কণ্ঠস্বর। চলে গেলে অথচ আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলে না, মিথ্যাবাদী। আমার ঘরটা যে আজ তুমিহীন শূন্যতায় পূর্ণ। মেঘালয়ের মুখ থেকে এমন কথা শুনে আলো কলটা কেটে দিল। তারপর মোবাইলটা বুকের মাঝে চেপে ধরল। আনমনা হয়ে নিজেই নিজেকে বলছে, হাই হাই, এমন কথা কেউ এভাবে বলে? মানুষটা কি তাকে কথার জাদুতে আটকে ফেলছে? দ্বিতীয়বার মেঘালয় কল করলো। আলো অস্থির হয়ে কলটা রিসিভ করলো। কানে ঠেকিয়ে চুপ হয়ে রইল। মেঘালয় যেন আলো নীরবতাকে সাদরে আলিঙ্গন করল। সময় অতিক্রম হলো। আলো অপেক্ষা করছিল মেঘালয় আদুরে সুরে বলা কথা শোনার জন্য, কিন্তু মেঘালয় যেন আলোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। আলো মোবাইল কানে ঠেকিয়ে খাটের ওপর বসলো। এমন সময় তার দরজায় নক হলো। আলো মোবাইল কানে ঠেকিয়ে দরজা খুলে দিল। আফসার সাহেবকে দেখে আলো বলল, কি হয়েছে বাবা, এত রাতে? শরীর খারাপ লাগছে? জামাই এসেছে, আমার ঘরে বসিয়ে রেখেছি, তাড়াতাড়ি যা আমার ঘরে। আফসার সাহেব ফিসফিস করে কথাগুলো বলেই সেখান থেকে চলে গেলেন। আলো স্তব্ধ হয়ে যায়। কথাগুলো যেন তার বিশ্বাস হচ্ছে না। মোবাইল হাতে নিয়ে দেখলো মেঘালয় এখনও লাইনে আছে। আলো তার ঘর ছেড়ে আফসার সাহেবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই মেঘালয়ের দেখা পেল। মেঘালয় খাটের ওপর বসেছিল। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত মানুষটাকে। মেঘালয় উঠে দাঁড়ায়। আলো এগিয়ে যায় মেঘালয়ের কাছে। মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু আওয়াজে বলল, এত রাতে এলেন যে? তুমি এত নিষ্ঠুর কেন আলো? একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? বাড়িতে ফিরে তোমাকে না পেয়ে আমার বাকি কথা বলতে ইচ্ছে করলো না মেঘালয়ের। আলোর হাত ধরে কাছে টেনে বলল, তোমাকে ছাড়া ঘরে আমার মন বসছে না, অথচ আমার ঘরটায় আমি বুঝ হবার পর থেকে বসবাস করছি। তুমি এলে আমার ঘরে, এখন তোমাকে ছাড়া আমার ঘরটা আমার কাছে পরপর মনে হচ্ছে। কেন এমন হচ্ছে বলো তো? মেঘালয়ের এহেন কথার জবাব আলোর কাছে নেই। মেঘালয় আলোর মুখটা উঁচু করে ধরল। তারপর নরম সুরে বলল, বাড়িতে চলো। মেঘালয়ের এই কথা শুনে আলো দীর্ঘশ্বাস ফেলে বলল, পরীক্ষা যতদিন চলবে ততদিন আমি এই বাড়িতে থাকতে চাই ডাক্তার সাহেব। আলোর মুখে এই কথা শুনে মেঘালয় ভুরু কুঁচকে ফেলল। আলোর কপালের ওপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো গুছিয়ে কানের পাশে গুজে দিয়ে বলল, আমাদের বাড়িতে থেকে পরীক্ষা দিতে কি খুব অসুবিধা হবে? আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কথাটি বলে আলো মাথা নিচু করে ফেলল। মেঘালয় অবাক হয়ে যায় আলোর উত্তর শুনে। আলোর থুতনি উঁচু করে ধরল। আলো না চাইতেও মেঘালয়ের চোখের দিকে তাকায়। কেন ব্যাঘাত ঘটবে? আমি কি তোমার বই খাতা ছিঁড়ে ফেলবো? মেঘালয়ের কণ্ঠে রাগের আভাস পাওয়া যাচ্ছে। আলোর হাসি পেয়ে যায়। ফিক করে হেসে বলল, আমি কি একবারও বলেছি আপনি আমার বই খাতা ছিঁড়ে ফেলবেন? তাহলে তোমার পড়ালেখা ব্যাঘাত ঘটার মতো কিছুই দেখছি না আমাদের বাড়িতে। মেঘালয় আলোকে ছেড়ে দেয়। আলো মেঘালয়ের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখল, রাত 12:30 বাজছে। গাড়ি এনেছেন সঙ্গে? আমার বই খাতাগুলো নিতে হবে কিন্তু। ব্যাস এই দুটো বাক্য যথেষ্ট ছিল মেঘালয়ের জন্য। মেঘালয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আলো অতি দ্রুত করে তার ঘরে চলে যায়। বই খাতা সব গুছিয়ে নেয়। আফসার সাহেব এবং সিতারা বেগম আলোকে বই খাতা গোছাতে দেখে জিজ্ঞেস করলো, কিরে এত রাতে বই খাতা গুছিয়ে কি করবি? জামাইকে একা ঘরে ফেলে রেখেছিস যে? আলো ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। তারপর মাথা নিচু করে বলল, তোমাদের জামাই আমাকে নিতে এসেছে, ব্যাস। আফসার সাহেব এবং সিতারা বেগম দ্বিতীয়বার প্রশ্ন করেনি। তবে আফসার সাহেব কষ্ট পাচ্ছিলেন।
এই ভেবে যে মেয়েটাকে একদিনের জন্য তিনি নিজের কাছে রাখতে পারলেন না। মেয়েরা যে বিয়ের পরে পর হয়ে যায় এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সিতারা বেগম আফসার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আলোর বই খাতা এবং আলোকে সঙ্গে নিয়ে বের হলো মেঘালয়। কোয়ার্টারের বাইরে রাস্তায় দেখা মিলল মাসফির গাড়িটা। মেঘালয় গাড়ির ডিকিতে বই খাতাগুলো রেখে গাড়ির দরজা খুলে আলোকে ইশারা করলো বসার জন্য। আলো উঠে বসতেই মেঘালয় গাড়িতে বসে রওনা হলো। বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 1টা বাজলো। মাহারিন তখন নিজের ঘরে ঘুমিয়েছিলেন। মাসফি বাড়িতে নেই, সে জরুরি একটা কাজে বিকেলে বান্দরবন গিয়েছে। বই খাতা টেবিলের ওপর রেখে মেঘালয় আলোকে বলল, অনেক ক্ষুধা লেগেছে, দেখো তো ফ্রিজে কিছু আছে কি না। মেঘালয়ের কথা শুনে বিস্মিত হয়ে যায়। হসপিটাল থেকে এসে না খেয়ে কি তবে? বাকি কথা আলোর জানতে ইচ্ছে করলো না। ইদানিং মেঘালয়ের না বলা অনেক কথা সে বুঝতে পারে। মানুষটার কেয়ারিং আলোকে বারবার মেঘালয়ের কাছে তাকে টেনে যাচ্ছে। অথচ আলোর কেন যেন মনে হচ্ছে মানুষটা আরও ভালো কিছু ডিজার্ভ করে। তার মতো একটা মেয়ের মেঘালয়ের পাশে দাঁড়ানোর মতো কি যোগ্যতা আছে? এইসব ভাবনা তাকে বারবার মেঘালয়ের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অথচ ইদানিং মেঘালয়ের হৃদয়ের কাছাকাছি যাওয়ার বড্ড লোভ হয় আলোর। মেঘালয় ওয়াশরুমে চলে যায়। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। তড়ি ঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় রান্নাঘরের দিকে। ফ্রিজ খুলতেই চোখে পড়ল পাবদা মাছের ঝোল, পাতলা ডাল, লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। আলো সব কিছু গরম করলো। তারপর প্লেটে সাজিয়ে টেবিলের ওপর রাখতেই পেছনে কারো উপস্থিতি টের পেয়ে আলো পেছন ফিরে তাকালো। মাহারিন এসেছে। আলোকে বাড়িতে দেখে মাহারিন অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলো মাথা নিচু করে বলল, আম্মু, আপনার ছেলে গিয়ে নিয়ে এসেছে আমাকে। মাহারিন মুচকি হেসে বলল, বাড়িতে এসে যখন শুনলো তুই নেই তখনই গাইগুই করলো কিছুক্ষণ। কেন তাকে না জানিয়ে চলে গেলি? সেই জন্য আমি বললাম ভাত খেয়ে নে, সে বলল খাবে না। আমাকে বলল তুমি গিয়ে ঘুমিয়ে থাকো। আমাকে ঘুম পাড়িয়ে বউকে যে আনতে যাবে পাগলটা। আমি কি জানতাম? আলো লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মাহারিন গিয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসলো। মেঘালয় এসে দেখলো মাহারিন ঘুম থেকে জেগে উঠেছে। মাকে দেখে ভীষণ লজ্জিত ভঙ্গিতে তার মায়ের পাশে চেয়ারটা টেনে বসলো। আলো একে একে সব কিছু মেঘালয়ের সামনে এগিয়ে দেয়। মাহারিন এক হাত টেবিলের ওপর ঠেকিয়ে মেঘালয়ের দিকে ভ্রু নাচিয়ে বলল, কে যেন বলেছিল ভাত খাবে না। মেঘালয় খাবার মুখে দেওয়ার আগে এই কথা শুনে মাহারিনের দিকে তাকিয়ে বলল, মাসফি ভাইয়া বাড়িতে নেই, আমি হসপিটালে গেলে তুমি কি একা বাড়িতে থাকবে? তাই আলোকে নিয়ে এলাম। আমার জন্য আলোকে এনেছিস? কথাটি বলে হেসে ফেললেন মাহারিন। আলো মাথা নিচু করে হেসে ফেলল। মেঘালয় কোনো কথায় কান না দিয়ে চুপচাপ ভাত খাচ্ছে। মাঝে মাঝে তার মা তাকে নিয়ে টিচ করে। ব্যাপারটা ভালো লাগে না। মায়েরা সন্তানের সব ব্যাপারে সাপোর্ট করবে তা না, উল্টো মজা করে। ধুত, ভাল লাগে না তার। রোজ সকালে মেঘালয় ঘড়ি ধরে 1 ঘন্টা আলোকে পড়াশোনায় হেল্প করে। তারপর দুপুর হলে আলো চলে যায় কোচিংয়ে। তবে সঙ্গী হিসেবে মাহারিন পাশে থাকে। বিকেলে শাশুড়ি বউ মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, বাড়িতে ফিরে আসে। তারপর আবার লেখাপড়া। মেঘালয় প্রায় মধ্যরাতে ফিরে আসে। মাহারিন ইদানিং মেঘালয়ের অপেক্ষায় বসে থাকতে পারে না। আলো একাই বসে থাকে। মেঘালয় রোজ বাড়িতে ফিরে আসার সময় 1 ঠোঙা বাদাম কিনে নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে আলোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে। কথাবার্তার বিষয়বস্তু হচ্ছে পড়াশোনা, সারাদিন কি করছে ইত্যাদি ইত্যাদি। কথাবার্তার ফাঁকে আলো বাদামের খোসা ছাড়িয়ে দেয় মেঘালয়ের হাতে। মেঘালয় বেশ আয়েস করে চিবিয়ে খায়। মাঝে মাঝে আলোকে বাদামের খোসা ছাড়িয়ে খাইয়ে দেয় মেঘালয়। টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে মেঘালয় বেশ কয়েকবার আলোকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে এসেছে। সবাই যখন জানতে পারলো আলোর পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা আলোর স্বামী, তখন অনেকেই বিশ্বাস করতো না। আলোর দিকে অনিমেষ নয়নে তাকিয়ে থাকা মেঘালয়ের দিকে অনেকেই বাঁকা চোখে তাকিয়ে থাকতো। আলো সেসব দৃষ্টি উপেক্ষা করতে পারতো না। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগত। পরক্ষণেই মেঘালয়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলত। মানুষটা তাকে চায়, আদরে রাখছে, দায়িত্বশীল, কেয়ার করছে। আর কি চায় আলোর? বাঙালি নারীরা এক জীবনে একজনকে ভালোবাসে, তাও আবার নিজের স্বামীকে। সেই স্বামী মন্দ হোক ভালো হোক, সেই স্বামীকে তারা হৃদয়ে জায়গা দেয়। সেই হিসেবে আলোর স্বামী ঢের ভালো। আলোর হৃদয়ে মেঘালয়কে স্থান দিতে দোষ কোথায়? পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন সন্ধ্যাবেলায় মেঘালয় বাড়িতে ফিরে আসে। এসে আলোকে তাগাদা দেয় বারবার তৈরি হবার জন্য।
মেঘালয়ের কোন কলিগের যেন আজ বার্থডে পার্টি। আলো যেতেই চাইছিল না, কিন্তু মেঘালয়ের জেদ এবং অনুরোধের কাছে হার মানে। মেঘালয় কালো পাঞ্জাবি এবং পায়জামা পরিধান করে। আলো একটা লাল পাড়ের সাদা জামদানি পরিধান করে, চুলগুলো বেনি করে কাঁধের এক পাশে রাখে, চোখে সামান্য কাজল রেখা, ব্যাস এতটুকু। মেঘালয় হাতে ঘড়ি পড়তে পড়তে রুমে ঢুকে আলোকে দেখে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। ঠিক ওই সময় আলো তার শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। চলুন। মেঘালয় আলোর কাজল রেখা চোখের দিকে কিছুক্ষণ অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর পাঞ্জাবির পকেট হাতড়ে একটা টিস্যু বের করলো। বাম হাত দিয়ে আলোর গাল আলতো করে তুলে ধরে ডান হাতে তার চোখের লেপ্টে যাওয়া কাজলটা মুছে দিল। আলো নিঃশব্দে মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ইদানিং মানুষটাকে এভাবে কাছে থেকে দেখা খুব কমই হয়। মানুষটা ইদানিং ফুরসত পায় না যেন। কাজল মুছে দিয়ে মেঘালয় আলোর কানের পাশ থেকে ছোট চুলগুলো বের করে আঙুলে পেঁচিয়ে গালের পাশে সাজিয়ে দিল। আলো শুধু মেঘালয়ের এই কাণ্ড মুগ্ধ হয়ে দেখছিল। এমন সময় মেঘালয় আলোর হাত ধরে ঘর থেকে বের হয়। যেতে যেতে গুনগুনিয়ে গান গায়। তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া, তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে আমিও। ড্রয়িং রুমে মাহারিন এবং মাসফি বসেছিল। মেঘালয় আলোর হাত ছেড়ে দিয়ে তাদের দিকে এগিয়ে যায়। আলো মাথা নিচু করে মেঘালয়ের পেছনে পেছনে যায়। মাহারিন মেঘালয়ের পেছনে দাঁড়িয়ে থাকা আলোকে উকি দিয়ে দেখলেন। মাহারিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মাসফি মেঘালয়কে জিজ্ঞেস করলো, কোথাও বের হবি? আমার কলিগ রেদওয়ানের বার্থডে পার্টি, আলোকে এবং আমাকে যেতেই হবে। রেদওয়ান এতবার করে বলল যে বারণ করতে পারলাম না। তুমি বাড়িতে থেকো ভাই, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। মেঘালয় কথাগুলো বলে এগিয়ে যায় মাহারিনের সামনে। খানিকটা ঝুঁকে মাহারিনের হাত ধরে বলল, রাত জাগবে না কিন্তু, আমি এসে যেন দেখতে পাই তুমি ঘুমিয়ে গেছো। মাহারিনের মেঘালয়ের থুতনিতে হাত রেখে হাসি মুখে বলল, ফিরে আসার সময় আমার জন্য রসমালাই নিয়ে আসিস তো, খুব খেতে ইচ্ছে করছে, নিয়ে আসবো। মেঘালয় বাইরের দিকে রওনা হলো। আলো মাহারিনের দিকে তাকাতে মাহারিন চোখ রাঙানি দিয়ে বলল, সামনে যার পরীক্ষা সে এত ঘন ঘন ঘুরতে যাচ্ছে কেন? মাহারিনের কথা শুনে আলো মাথা নিচু করে ফেলল। অভিমানে তার চোখ ভিজে আসছে। পরক্ষণেই মাহারিনের হাসির শব্দ শুনে মাথা উঁচু করে তাকালো আলো। মাহারিন হাসি মুখে বলল, মজা করছিলাম পাগল, এখন যা তাড়াতাড়ি। আলো ফিক করে হেসে ফেলল মাহারিনের কথা শুনে। মাসফি এবং মাহারিনের কাছ থেকে বিদায় নিয়ে আলো বের হয়ে আসে। দক্ষিণ খুলশির আকাশে তখন রাতের মেঘেরা ছোটাছুটি করছে। পরিবেশটাতে যেন এক শান্ত মুহূর্ত বিরাজ করছে। আলোকে দেখে মেঘালয় গাড়ির দরজা খুলে আলোকে বসতে ইশারা করলো। আলো গাড়িতে উঠে বসলো। মেঘালয় গাড়িতে উঠে বসলো। আলো সিট বেল্ট বাঁধতেই গাড়ি ধীরে ধীরে নেমে এলো জাকির হোসেন রোডের দিকে। রাস্তার দুপাশে হাওয়ার সঙ্গে দুলছে গাছের সারি। শহরের রাতটা যেন একটু বেশি রঙিন, একটু বেশি ব্যস্ত আজ। গাড়িটা এগোতে সামনে দেখা দিল টাইগার পাস। বিশাল রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি যেন বাতাসে গর্জে উঠছে। তার পেছনে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে, যেন পাহাড়ের বুক চিরে রাস্তা চলে গেছে। আলো মুগ্ধ হয়ে তাকালো। এটা যতবার দেখি ততবারই নতুন লাগে। চট্টগ্রামের লাইফ টাইম ব্র্যান্ডিং হলো এই জায়গাটা। মেঘালয় হেসে বলল। আলো ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তার দৃশ্য দেখছে। ঢালু পথ ধরে গাড়ি নামতে লাগলো। কয়েক মিনিট পরে তারা চলে এলো কাজীর দেউরির ব্যস্ত এলাকায়। ডান পাশে ঝলমল করছে চট্টগ্রাম শিশু পার্কের নাম প্লেট, রঙিন লাইট, রাইডের ঘূর্ণর, বাচ্চাদের হাসির শব্দ। আর বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে এম.এ. আজিজ স্টেডিয়াম, শহরে স্পোর্টস হৃদয়। তারা স্টেডিয়ামের ইস্ট গ্যালারির সামনে এসে গাড়ি থামালো। মাথা উঁচু করে তাকাতেই কাচের দেওয়ালের ভেতর হালকা আলো নিচে লেখা নামটা দেখা দিল, রেস্টুরেন্ট সাকি। মেঘালয় গাড়ি থামিয়ে আলোকে বলল, পার্টি এখানেই হবে। আলো একটু অবাক হয়ে তাকালো। মেঘালয় আলোকে অপেক্ষা করতে বলে গাড়ি পার্কিং এরিয়ায় রেখে কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। এসে আলোকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সিঁড়ির নিচে ব্যস্ত শহর, আর ওপরে উঠতে উঠতেই যেন আলাদা এক জগতে প্রবেশ করছে। সাকির দরজা খুলতেই চোখ ধাঁধালো আলো। ভেতরের সাজসজ্জা আর জাপানি স্টাইলে সুরেলা মিউজিক তাদের স্বাগত জানালো। ভেতরে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে। টেবিলগুলো সাজানো, মাঝের একটি টেবিলে বড় কেক রাখা। মেঘালয়ের পরিচিত কলিগ, ফ্রেন্ডরা সবাই মেঘালয়কে দেখে হাসি মুখে এগিয়ে আসে।
মেঘালয় তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করে। মেঘালয়ের পাশে দাঁড়িয়ে থাকা আলোর দিকে অনেকে ভুরু কুঁচকে তাকায়। আলো সেই সব দৃষ্টির মানে বুঝতে পারে। নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। ভিড়ের মাঝে রিদওয়ান এগিয়ে এলো হাসি মুখে। ভাই, তুমি এলেই পার্টির মান বাড়ে। আলোকে দেখে বলল, ভাবিনি আপনি আসবেন। এসে পুরো রাতটাই বিশেষ করে দিলেন। আলো হেসে মাথা নিচু করে ফেলে। মেঘালয় আলোকে পাশে নিয়ে দাঁড়িয়ে রইল। টেবিলে রাখা লাইটগুলো তাদের মুখে নানা রঙের ছায়া ফেলছে। রিদওয়ানের বন্ধুরা গান ধরল। কেউ কেউ ছবি তুলছে, কেউ আবার কেক কাটার অপেক্ষায়। একসময় কেক কাটার সময় হলো। চারপাশে হাততালি, হালকা চিয়ার্স আর খুশির শব্দে চারদিকে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হলো। মেঘালয় আলোর দিকে একটু ঝুঁকে বলল, কিছু লাগবে তোমার? আলো মেঘালয়ের কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আমি ওয়াশরুমে যাব, চলো আমার সঙ্গে। মেঘালয় আলোকে সঙ্গে নিয়ে যাচ্ছিল। এমন সময় কেউ মেঘালয়ের নাম ধরে ডাক দেয়। মেঘালয় এবং আলো দুজনেই পেছনে ফিরে দেখলো একটা সুন্দরী মেয়ে এগিয়ে আসছে তাদের দিকে। কেমন আছো মেঘালয়? এই তো ভালো। ওকে মিসেস মেঘালয়? প্রশ্নটি শুনে হেসে মাথা নাড়িয়ে হাঁ বোঝালো। মেয়েটা মুখ কালো করে ফেললো। আলো মেঘালয়ের কাছ থেকে বিদায় নিয়ে একাই ওয়াশরুমের দিকে চলে যাচ্ছে। আলো চোখের সামনে থেকে আড়াল হলে মেয়েটা মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, মেঘালয়, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার মতো একজন ব্রাইট স্টুডেন্ট, হ্যান্ডসাম ছেলে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করেছো যার কিনা তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা নেই। কি দেখে বিয়ে করলে তাকে? এমন তো নয় শ্বশুরবাড়ি থেকে লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছো। সূচনার কথাগুলো শুনে মেঘালয় ভুরু কুঁচকে তাকালো। সূচনা মেঘালয়ের সঙ্গে একই হসপিটাল থেকে ইন্টার্ন করছে। মেঘালয় সূচনার দিকে আঙুল উঁচু করে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট সূচনা। সি ইজ মাই ওয়াইফ। সে কালো হতে পারে, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু হয়তো আছে। নয়তো আমার মা কেন আমার জন্য তাকেই পছন্দ করলো? নতুন নতুন বিয়ে করেছো তো, বউকে এখন এমনিতেই ভালো লাগবে। কয়েকদিন গেলেই দেখবে মেয়েটাকে তোমার ভালো লাগছে না। তোমার বউকে ভালোবাসো না নিশ্চয়? ভালোবাসা ছাড়া কতদিন সংসার করবে? এখন সংসার করছো কারণ হয়তো তোমার বইয়ের প্রতি এক্সট্রাকশন তৈরি হয়েছে। এক্সট্রাকশন শেষ গেলে দেখবে বিয়ের মতো একটা ব্যাপারকে তুমি বয়ে বেড়াতে পারবে না। হাঁসফাঁস লাগবে, মুক্ত হতে চাইবে। সূচনার কথা এবং সাহস দেখে মেঘালয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সূচনা হয়তো মেয়ে বলে মেঘালয় কিছু বলতে পারল না। পার্টি এরিয়া ছেড়ে সে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে, যেখানে কিছুক্ষণ আগে আলো গিয়েছে। আলো ওয়াশরুম থেকে বের হতে মেঘালয়কে দেখে মুচকি হেসে ফেলল। মেঘালয় আলোর হাসি মুখের দিকে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। মেঘালয়ের কুঁচকে রাখা কপালের দিকে তাকাতে আলোর হাসি উবে গেল। আলো সামান্য সাহস সঞ্চয় করে মেঘালয়ের হাতটা ধরে বলল, কি হয়েছে আপনার? মেঘালয় আলোর হাতের দিকে এক পলক তাকিয়ে বলল, কি জানি, মনে হচ্ছে হৃদয়ে কিছু একটা হচ্ছে। আলোর মাথায় দুশ্চিন্তা ভর করে। আলো মেঘালয়ের হাতটা ছেড়ে দেয়। মেঘালয় আলোর ছেড়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে মনে কি যেন উদয় হলো। আলোর হাতটা ধরে কাছে টেনে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। আলো ভীষণ অবাক হয়ে মেঘালয়ের বুকের মাঝে ঘামটি মেরে রইল। মেঘালয়ের হৃদয়ের দ্রুত গতিতে চলা হৃদয় স্পন্দন শুনছে কেবল। ভালোবাসা ছাড়া কি সংসার করা যায় না আলো? মেঘালয়ের মুখ থেকে এহেন প্রশ্ন শুনে আলো বিস্মিত হয়ে যায়। মেঘালয়ের বুক থেকে মাথা তুলে মেঘালয়ের মুখের দিকে তাকালো। মেঘালয়ের বিষাদ মাখা চোখ দুটোর দিকে তাকিয়ে আলোর বুকটা কেঁপে উঠল। ভালোবাসা শব্দটা ছাড়া আদৌ কি সংসার চলবে? আলো কি মেঘালয়কে ভালোবাসতে পেরেছে? 3 মাসের সংসারে মেঘালয়কে সে ভালোবাসতে পেরেছে কি? মেঘালয় কথাগুলো বলার পর আলোর মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল, যেন আলোর মুখ থেকে একটাবার শুনতে পায়, ডাক্তার সাহেব, আমি আপনাকে খুব বেশি নয়, সামান্য ভালোবাসতে পেরেছি। এতটুকুতেই চলবে তো আপনার? কিন্তু বোকা আলো যেন মেঘালয়ের হৃদয়ের আকুতি শুনতে পেল না। আপনাকে অনেক অনেক ভালোবাসি মেঘ, কিন্তু মুখে বলার সাহস যে আমার নেই। পৃথিবীর সবচেয়ে বোকা প্রেমিকা বুঝি আমি নিজেই, যে কিনা বুক ভর্তি ভালোবাসা বয়ে নিতে পারছি, অথচ বলতে পারছি না, কারণ আমার যোগ্যতা কই আপনাকে ভালোবাসি বলার মতো একটা মূল্যবান শব্দকে খরচ করব। আলোর মনের কথা মনে রয়ে যায়। আলোর বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হয়। মেঘালয়কে না বলা অনুভূতিগুলো বলতে না পারার কষ্ট তাকে কাবু করে ফেলেছে। মেঘালয় তো কেবল তার মায়ের ইচ্ছা পূরণের জন্য বিয়ে করেছে তাকে।
এই যে বিয়ে ঠিক হবার পর থেকে মানুষটা তাকে স্পেশাল ফিল করায়, হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে। মেঘালয় হচ্ছে তার মায়ের নেওটা। যেই সন্তানেরা মায়ের নেওটা হয়, সেই সব সন্তানেরা সবসময় মায়ের পছন্দের মানুষদের নিজেদের পছন্দের মানুষ হিসেবে মেনে নেয়। মেঘালয়ের বেলায় হয়তো তাই ঘটেছে। মেঘালয়কে বলা হয় না তার হৃদয়ের কথাগুলো, হয়তো কোনোদিন বলা হয়ে উঠবে না। কি বলবে সে মেঘালয়কে? আমাকে সবই তো দিলেন, এবার আমার ভালোবাসার দায়ভার গ্রহণ করুন। মানুষটা তাকে ভালোবেসে সেরকম কিছুই কখনো তো বলেনি। এখন সে কিভাবে বেসরবের মতো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবে মেঘালয়ের সামনে? মেঘালয়ের কেন জানি আজ মনে হচ্ছে আলোকে জোর করে বিয়েতে রাজি হবার প্রেসার ক্রিয়েট করা উচিত হয়নি। মেয়েটা তো শুরু থেকে তাকে বিয়ে করতে চায়নি, শুধুমাত্র মাহিনের ইচ্ছা পূরণ করতে গিয়ে। মেঘালয় কেবল স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবেছিল, আলোর দিকটা ভাবেনি। কিন্তু গত 3 মাসে মেঘালয় একটু একটু করে আলোর প্রতি দুর্বল হচ্ছে। বিরক্তি চোখে তাকিয়ে থাকা আলোকে দেখে মেঘালয়ের মনে সেই যে ভালো লাগার ক্ষত সৃষ্টি হলো, সেই থেকে ক্ষতের পরিমাণ বাড়ছে। বিয়েটা হয়তো মাহিনের চাওয়ার কারণে হয়েছে, কিন্তু আলোকে ভালোবেসে ফেলা, আলোকে নিয়ে সংসার করা, এইসব মেঘালয় হৃদয়ের চাওয়া। আলোকে ছাড়া তার যে চলবে না। আলোকে ছাড়া নিজেকে ইদানিং শূন্য অনুভব করে মেঘালয়। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে বাড়িতে ফিরে মিথ্যাবাদী শ্যামা দেহটাকে বুকে আগলে না ধরা পর্যন্ত সে তো শান্তি অনুভব করতে পারে না। অথচ লোক মুখে প্রচলিত হয়ে গেছে মেঘালয় নাকি আলোকে কোনো একদিন ভুলে যাবে। সেই কোনো একদিনটা হয়তো মেঘালয়ের মৃত্যুর দিন হতে পারে। এর আগে মেঘালয় কোনো দিনও ভুলতে পারবে না তার মিথ্যাবাদীকে। দুইজনের না বলা কথাগুলো হৃদয়ের অতলে গহরে হারিয়ে গেল। সৎ সাহসের অভাবে বলা হয়ে উঠল না। ভুল চিন্তাধারার কারণে দুইজনের হৃদয়ের কথা চাপা পড়ে গেল। অথচ চাইলেই দুজনের মনের অনুভূতি প্রকাশ করতে পারত।